সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আপনারা দেখছেন জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক, ফিন পাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনালের সম্মানিত সিইও এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাইফুল হোসেন। জনাব মোহাম্মদ সাইফুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুরুতেই জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি, তারপর আমরা আলোচনা করব। দৈনিক প্রথম আলো, বাজেটে ব্যাংক সংস্কার উধাও। 2015-16 অর্থ বছরের বাজেট থেকে প্রতি অর্থ বছর কেবল ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়, তবে এবার বাজেটে এ নিয়ে কোনো কথাই নেই। করোনা সংক্রমণ, লকডাউন প্রস্তুতিতে ঘাটতি। দৈনিক ইত্তেফাক, লকডাউন নিয়ে বিভ্রান্তি, কবে থেকে কার্যকর জানে না কেউ, ম্যাপিং চূড়ান্ত না করেই ছুটি ঘোষণা। লকডাউন ঘোষণায় বাজারে প্রভাব, ছোট ছোট এলাকা লকডাউন হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 72 ঘন্টা সময় দিতে হবে, মেয়র আতিকুল ইসলাম। করোনায় আক্রান্ত মন্ত্রী এমপির সংখ্যা বাড়ছে, করোনায় চলে গেলেন সিলেটের জনতার কামরান। সম্পূরক বাজেট পাস, মানুষ না থাকলে বাজেট কার জন্য, অর্থমন্ত্রীর প্রশ্ন। করোনা এখন আরও আক্রমণাত্মক, সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ জরুরি। দৈনিক সময়ের আলো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগে টাকা পাচার বন্ধ হবে, বাজেটে সমৃদ্ধ হবে আবাসন শিল্প, সুযোগ সৃষ্টি হয়েছে ঘুরে দাঁড়ানোর। দৈনিক আমাদের অর্থনীতি, বিদায়ী অর্থ বছরে 46,516 কোটি 11 লাখ টাকার সম্পূরক বাজেট পাস। দুঃসময়ে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের। করোনায় প্রস্তুতি ও সুশাসনের ঘাটতিতে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে, টিআইবি। দৈনিক যায় যায় দিন, করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রাজনৈতিক নেতারা। ১৭তম দিনে শনাক্ত ৯০,০০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮। টিআইবির গবেষণা, করোনা ত্রিমুখী আতাতের মাধ্যমে দুর্নীতি। দৈনিক যুগান্তর, আগ্রহী ৯৫% মানুষের চেষ্টা ব্যর্থ, নমুনা পরীক্ষায় সোনার হরিণ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রবৃদ্ধি নয় সুরক্ষা নিয়ে ভাবতে হবে, ডক্টর আতিউর রহমান। আস্থা রাখুন, বাংলাদেশ হার মানবে না, প্রধানমন্ত্রী। একজন করোনা হিরো, জাফরুল্লাহ। রহস্যজনক মিশনে ববি হাজ্জাজ। করোনাকালে ত্রিমুখী আতাতে দুর্নীতি, টিআইবি। এমপি পাপুল ফের রিমান্ডে, কুয়েতের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তাকে ঘুষ উপহার দিয়ে বিশেষ সুবিধা আদায় করে নিতেন। দৈনিক আমাদের সময়, ম্যাপিংয়ে আটকে আছে জোন ভিত্তিক লকডাউন। বেতন কমানোর নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের ক্ষোভ। ধীর গতিতে চলছে অগ্রাধিকারমূলক প্রকল্প, শিগগিরই গতি পাচ্ছে না উন্নয়ন, করোনার মধ্যে কাজ করতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। দৈনিক প্রতিদিনের সংবাদ, ইয়েলো গ্রিন জোনে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান চলবে, রেড জোনে সাধারণ ছুটি। টিআইএন থাকলেই কর বিবরণী জমা বাধ্যতামূলক। তো সাইফুল ভাই, আমরা জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখলাম। প্রথমেই আমরা এবার বাজেটে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2,
আসলে এটা এই সময়ে এই করোনা পরিস্থিতিতে এবং দেশের যে বর্তমান অবস্থা এই সময়ে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ সালাম ভাই, খুব রেলিভেন্ট প্রশ্ন এই সময়ের জন্য। দেখেন, দেশ তথা সারা পৃথিবী যে ক্রান্তিকাল অতিক্রম করছে, এটা স্মরণাতীতকালের মধ্যে এটা পড়ে, মানে এটা কেউ দেখে নাই। জি, সেই স্প্যানিশ ফ্লু 1918 সাল 19 সালে 2 বছর ছিল, তখন অনেক মানুষ মারা গেছে। তারপরের থেকে এই পর্যন্ত প্রায় 100 বছরের বেশি আর এরকম কোনো মহামারীর সম্মুখীন বা এরকম সামগ্রিকভাবে বিশ্ব এফেক্টেড হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তো এই মানে এটাকে বলা হচ্ছে গ্লোবাল প্যান্ডেমিক, বিশ্ব মহামারী, বৈশ্বিক মহামারী। তো এই সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড নাই বললেই চলে, একেবারে থেমে গেছিল, এখন হয়তো একটু একটু করে কোনো কোনো জায়গায় খুলছে। এই সময় বাজেট একটা প্রণয়ন করা, এটাও খুব কঠিন একটা কাজ ছিল। অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় যে উনি একটা বাজেট পেশ করেছেন, কিন্তু কতটা সেই বাজেট কতটা সুন্দর হয়েছে, কতটা সফল হবে, কতটা জনমানুষের কাজে লাগবে, কতটা কল্যাণকর, এটা বিচার্য। তবে বাজেটের ত্রুটি বিচ্যুতি থাকে, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন জন এটা নিয়ে কথা বলেন। কেউ বলেন এটা হচ্ছে লুণ্ঠনের বাজেট, কেউ বলেন এটা ব্যবসা বান্ধব বাজেট, মানে যার যেটা মানে আঙ্গিক থেকে এক একজন মন্তব্য করেন। সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো, যেটা আপনি এইমাত্র বললেন যে প্রবৃদ্ধি হার ধরা হয়েছে 8.2, এটা কিন্তু যদি স্বাভাবিক অবস্থায় ধরেন তাহলে এটা খুবই সঙ্গত একটা ব্যাপার। কারণ গত 10 বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার অ্যাভারেজ যদি করেন তাহলে এটা 7-এর উপরে। জি, তো তাই যদি হয় তাহলে গত বছরও যেখানে প্রবৃদ্ধি হয়েছে 8.15, তাহলে 8.20 এটা কোনো প্রবৃদ্ধি, মানে এটা স্বভাবতই আমরা হেসে খেলে করে ফেলতে পারতাম। কিন্তু যে সংকট আমাদেরকে এখন অর্থনৈতিকভাবে আমাদেরকে যে পিছিয়ে দিয়েছে, এবং বলা হচ্ছে যে সারা বিশ্বে এটা 1930 সালের যে মানে মহামন্দা ছিল, গ্রেট ডিপ্রেশন বলা হয়, তার পরবর্তীতে পৃথিবী আরেকটা এই মহামন্দার সম্মুখীন হতে যাচ্ছে। কারণ এটা অনেক দিন ধরে প্রলং করছে, বা 3-4 মাস হয়ে গেল, প্রথম ধরা পড়া থেকে প্রায় 6 মাস। তাহলে এই সময়ে এই যে প্রবৃদ্ধির বিষয়টা, যে প্রবৃদ্ধি 8.2, এটা আমার মনে হয় যে এটা কোনো সহজ বা সরলীকরণ করার কোনো সুযোগ নাই, এবং এইটা অর্জন করাটা খুবই টাফ। কারণ এখনও আমরা জানি না যে সামনে এটা কবে শেষ হচ্ছে। যদি এমন হয় যে জুন মাসের মধ্যেই আপনার করোনা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, তাহলে এই প্রবৃদ্ধি সম্ভব, এবং হয়তো প্রবৃদ্ধি এর চাইতে বেশিও আমরা করতে পারবো, কারণ তখন সম্মিলিতভাবে সবাই মিলে ওইভাবে কাজ করবে। কিন্তু আমরা জানি না যে করোনা কবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আমাদের এখানে কবে থেকে বিদায় নিচ্ছে। আমাদের এখানে কেউ কেউ বলছে যে আমরা এখনও পিকে পৌঁছাইনি, কেউ কেউ বলছে যে হ্যাঁ পিকে পৌঁছিয়েছি। তাহলে পিকে পৌঁছানোর পরে এটা কিন্তু কমার বিষয়। কিন্তু আমাদের এখানে প্রত্যেক দিন যদি দেখবেন গত 100 দিন এখন 90,000 কিন্তু আমাদের সংক্রান্তের সংখ্যা, মানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। তো তাই যদি হয় তাহলে আমরা এখনও কিন্তু ঊর্ধ্বমুখী, চীনকেও আমরা ছাড়িয়ে গেছি আক্রান্তের দিক থেকে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু অবস্থা আরও খারাপ হচ্ছে। সেখানে এই প্রবৃদ্ধি অর্জন করা আসলেই খুব কষ্টকর বলে আমি মনে করি, এবং কোনো কোনো ক্ষেত্রে মানে মনে করি যে অসম্ভব। কারণ ওয়ার্ল্ড যে প্রজেকশন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো তারা যে প্রজেকশন করছে, যেমন চলতি যে অর্থ বছর সেখানে হয়তো মানে 2-3 এরকম একটা ধারণা করেছে IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক এরা। আবার সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা ঠিক করেছে যেটা 5.2, তাহলে হয়তো 5.2 কোনোভাবে কেমনে যাবে জানি না, কারণ গত 3 মাস ধরে 3-4 মাস বাংলাদেশের মানে অর্থনৈতিক কার্যক্রম এক প্রকার থেমে আছে। তাহলে কি হবে সেটা একটা বিষয়। এবং তারপরে এখন যে নতুন অর্থবছর শুরু হবে সেখানে 8.2, এটা আমি মনে করি এটা খুব সহজ কোনো কাজ নয়। যদি হয় কোনো মিরাকেল তাহলে এটা সম্ভব, কিন্তু যে ইন্ডিকেটরগুলো যেটা আমরা দেখছি সেটাতে এটা সম্ভব বলে আমি মনে করি না। তো আমরা এবার আবার বাজেটে আমরা দেখতে পেলাম যে কালো টাকা আবার সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ইতিপূর্বেও অনেকবার এভাবে দেওয়া হয়েছিল, এবং যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেরকম কিন্তু ফল আমরা দেখিনি, এবং আমাদের টাকা পাচার বা টাকা দূরে পাঠিয়ে দেওয়া বিদেশে সেটিও কিন্তু বন্ধ হয়নি। তো এইবার নতুন করে এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হলো, এটাকে আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? দেখেন, আপনি যদি পূর্ববর্তী মানে বিএনপি গভর্নমেন্ট বলেন, জাতীয় পার্টি গভর্নমেন্ট বলেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, যতগুলো গভর্নমেন্টের সাথে কালো টাকা সাদা করার এই প্রক্রিয়া মোটামুটি মোরালেস সববারই প্রতিবারই অ্যালাউ করা হয়েছে। কিন্তু উদ্দেশ্যটা কি, যে কালো টাকা মানে যাদের কালো টাকা, এই টাকা তারা ট্যাক্সটি সাদা করবেন,
তার আগে একটু কালো টাকা কি সেটা একটু বলা দরকার আসলে। যে আমাদের মতো এই উন্নয়নশীল দেশগুলোতে মানে এরকম গ্রোয়িং যেগুলো ইকোনমি, যেমন ভারত বলেন, আমাদের আশপাশে এশিয়ান ইকোনমিগুলোতে, এখানে কালো টাকার পরিমাণ অনেক বেশি। মানে কোনো এর কোনো স্পেসিফিক এরকম গবেষণা নাই এবং বের করা কঠিনও। তারপরেও দেখা গেছে যে যেমন ইন্ডিয়াতেও একটা গবেষণা হয়েছিল যে তাদের টোটাল যে ইকোনমি তার হয়তো 4 ভাগের 3 ভাগই কালো টাকা। এটা হতে পারে বাংলাদেশেও হয়তো সেরকম বা অর্ধেক এরকম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মানে এটা নিয়ে গবেষণা যেটা হয়েছে, কোনোবার এটা এসছে টোটাল জিডিপির 43%, কোনোবার কেউ বলেছে এটা জিডিপি 76%, বা আমি মনে হয় তার চাইতে এটা আরও একটু বেশি হবে। তো কালো টাকা সাদা মানে কালো টাকা হচ্ছে সেই টাকা যেটা ধরেন মানে বৈধভাবে আপনি আয় করলেন, করে সেটা আপনি বৈধ চ্যানেলে দিলেন না, আপনি ট্যাক্স ফাইলে শো করলেন না, গভর্নমেন্ট সেটা থেকে রাজস্ব বঞ্চিত হলো, এটা একটা কালো টাকায় রূপান্তরিত হলো। আর একটা টাকা হচ্ছে যেটা অবৈধভাবে আপনি আর্ন করলেন, অবৈধভাবে আর্ন করলেন কিন্তু এটা আপনি শো করলেন না, বা আপনি শো তো করতেও পারছেন না এটা, কারণ আপনি এটা বৈধ ইনকাম কাগজপত্র দেখাতে পারবেন না, ইনকাম ট্যাক্সকে কী শো করবেন। তাহলে এই যে অবৈধভাবে আর্ন করা টাকা সেটাও আপনার কালো হয়ে যায় বৈধ চ্যানেলে যখন আসে না। তাহলে এই যে কালো টাকাটা, এটা সাদা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই টাকাগুলা আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে এটা বিভিন্ন অন্যায় প্রবণতাকে উস্কে দেয়, ঘুষ দুর্নীতি এইভাবে বিভিন্ন জায়গাতে এগুলো ব্যবহৃত হয়, এবং এমন জায়গায় যেমন রিয়েল এস্টেট খাতে খুব ব্যবহৃত হয় এই টাকাগুলা। ফলে রিয়েল এস্টেট খাত একসময় আমাদের এখানে দেখবেন যে খুব বেশি চাঙ্গা হয়েছিল, আস্তে আস্তে যদিও এখন রিয়েল এস্টেট খাতের অবস্থা ভালো না। তো এই যে কালো টাকার এই যে মানে বা যে কালো টাকার সৃষ্টি হওয়া, এই সৃষ্টি গভর্নমেন্ট প্রত্যেকবার চাচ্ছে যে কালো টাকাকে সাদা মানে বৈধ চ্যানেলে নিয়ে আসা, এবং এবারও মানে যেটা করা হয়েছে যে 10% কর দিয়ে এটা তারা কালো টাকার যারা মালিক তারা এটাকে বৈধ করতে পারবেন। গভর্নমেন্টের প্রত্যাশা হচ্ছে যে ইয়াস মানে তারা বৈধ করে নেবেন, কিন্তু আমরা যদি বিগত বছরগুলোতে দেখি তাহলে মানে খুব হতাশাজনক একটা চিত্র আমরা দেখতে পাই। মাত্র 16-17 হাজার কোটি টাকা এত বছরে কালো টাকা সাদা হয়েছে, কিন্তু কালো টাকার পরিমাণ তো কত বেশি। তাও তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন খুব প্রেশার করা শুরু হয়েছিল এবং যখন তারা রিয়েলি ভয় পেয়েছিল, তখন কিন্তু তখন এই 16-17 হাজার কোটি টাকার মধ্যে 8-9 হাজার কোটি টাকা তখনই শুধু মানে সাদা হয়েছে। তার মানে অন্য সময় তাহলে বুঝেন। তাহলে দেখেন যে এই যে কালো টাকা সাদা করা হচ্ছে যে পারপাজে, অতীতের বছরগুলোতে এই পারপাজ সার্ভ হয় নাই, এখন এবছর পারপাসটা কেন সার্ভ হতে পারে? আমি পার্সোনালি মনে করি যে এবছর হয়তো কালো টাকা কিছুটা বেশি সাদা হতে পারে। কারণ আছে একটা, কারণটা হচ্ছে এবার আপনার কয়েকটা দিক আছে কালো টাকা সাদা করার। সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই টাকা যদি কেউ কালো টাকা যদি সাদা করে তাকে দুদক কোনো প্রশ্ন করবে না, গভর্নমেন্ট কোনো ইন্টেলিজেন্ট এজেন্সি তাকে প্রশ্ন করবে না, গভর্নমেন্ট এর কোনো অর্গানই তাকে প্রশ্ন করবে না, এবং এই টাকা শুধুমাত্র শেয়ার বাজার, শুধুমাত্র রিয়েল এস্টেট খাত না, এই কালো টাকা আপনি ব্যাংকেও জমা করতে পারবেন। তার মানে এই কালো টাকার মালিকদেরকে এইভাবে বৈধতা দেয়া যে আপনি যে কোনোভাবে আপনার টাকাটা শুধু বের করে নিয়ে আসেন, কারণ দেশের একটা ক্রান্তিকাল। আমি মনে করি যে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে এটা নেওয়া উচিত, কিন্তু দেখবেন যে আমার যেটা মনে হয় হয়তো অন্যবারের চেয়ে কিছু টাকা আসতে পারে, কিন্তু তারপরেও এই কালো টাকার মালিকগুলো টাকাকে নিয়ে আসে না। এই যে নিয়ে আসে না তার কারণ হচ্ছে যে যদি না নিয়ে আসে মানে তাহলে গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করলো যে কালো টাকা তোমরা সাদা করো, যখন সাদা করছে না গভর্নমেন্টের এরকম কোনো উদ্যোগ কিন্তু পরে থাকে না যে কালো টাকার মালিকদেরকে একে একে খুঁজে বের করে যারা কালো টাকা আছে বা সাদা করে নাই তাদেরকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে। এই এক্সাম্পল যেহেতু নাই তারা কেউ ভয় পায় না, বরং আবার যদি কেউ ভয় পায় তখন তারা মনে করে যে না আমি এখানে কালো টাকাকে রেখে হয়তো এখন প্রশ্ন আমাকে করছে না, কিন্তু 2 বছর পরে আমাকে প্রশ্ন করতে পারে, 3 বছর পরে আমাকে প্রশ্ন করতে পারে, আমি সমাজে চিহ্নিত হয়ে যাব, গভর্নমেন্টের কাছে আমার ফাইল থাকবে যে আমি একটা কালো টাকার মালিক, মানে আমি অন্যায়কারী এই সমাজের। ফলে এই ভয়ে তারা এই টাকা এখানে ইনভেস্ট না করে তারা করে কি তারা বিদেশে পাচার করে। তো এখন এই মানে এই প্রক্রিয়া আরেকটা এবার খুব একটা খারাপ দিকে এটা যে যেহেতু কালো টাকার মালিকদেরকে এইভাবে মাফ করে দেয়া হচ্ছে, যারা সাদা টাকার মালিক, যারা আপনার বৈধ করদাতা তাদের কিন্তু খুব নিরুৎসাহিত হওয়ার একটা ব্যাপার আছে, আর কালো টাকার যারা মালিক তাদের উৎসাহিত হওয়ার ব্যাপার আছে। কারণ মানে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে কালো টাকার মালিকরা কিন্তু প্রতিবারই মানে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়। কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি যে যদি এই কালো টাকা সাদা না করে তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে এখনই এমন কিছু ডিক্লেয়ার করা উচিত যে তোমাকে এই শাস্তির সম্মুখীন হতে হবে, এবং সেই শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড হলে এই শাস্তি এনাফ বলে আমি মনে করি না। অর্থদণ্ডের পাশাপাশি এটা হওয়া উচিত আরও গুরুতর শাস্তি, সেটা রাষ্ট্র ভেবে দেখবে, কিন্তু সেটা যদি এনশিওর করা যায় তখনই এই কালো টাকা সাদা করার মুখ আমরা দেখতে পারি। তাছাড়া আমার মনে হয় না যে গভর্নমেন্টের এই পলিসি খুব বেশি কাজে দিবে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা প্রথম আলোতে যে প্রধান শিরোনাম করেছে যে বাজেটে ব্যাংক সংস্কার উধাও,
বাজেট 2020-21 এবং সেখানে বলা হয়েছে যে ঋণ খেলাপিরাই বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং 2% জমা দিয়ে পুনঃতফসিল 10 বছরে শোধের সুযোগ পাচ্ছেন নতুন ঋণ এবং সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও ঋণ খেলাপি হবে না। তো এই বাজেটে যে ব্যাংক সংস্কার যে সেটি উধাও হয়েছে এবং ব্যাংক যারা ঋণ খেলাপি তারাই বেশি সুযোগ পাচ্ছেন, তো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, ব্যাংক কমিশন গঠনের কথা যেটা, এটা কিন্তু প্রথম আমার যতদূর মনে আছে যে এম এ মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন 2015-16 সালে প্রথম ব্যাংক কমিশনের কথা উনি বলেন। এরপরে প্রত্যেকটা বাজেট বক্তৃতা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ব্যাংক কমিশনের কথা বলা আছে। গত বাজেটে কিন্তু বর্তমান যিনি বর্তমান যিনি অর্থমন্ত্রী উনি গত বাজেটে এটা বলেছেন এবং মাঝে এটা নিয়ে একটু তোড়জোড় শুরু হয়েছিল, একটা ব্যাংক কমিশন গঠন হবে, কাকে হেড করা হবে সে ব্যাপারে মানে নিউজ আমরা দেখেছিলাম। কিন্তু হঠাৎ করে এখন দেখি যে এখানে এই ব্যাপারে কোনো মানে উল্লেখ নাই। এমনটি হতে পারে যে মানে এই ক্রান্তিকালে তড়িঘড়ি করে বাজেট করতে যে এটা করছে কিনা, কিন্তু করলেও তো পরে অবশ্য যখন সংবাদ সম্মেলন হলো তখন সেটা বলা দরকার ছিল। তো এটা একটা আমি মনে করি যে ব্যাংক কমিশন একটা গঠন হওয়া দরকার। কারণ হচ্ছে বাংলাদেশের মানে এই করোনা পূর্ববর্তী সময়েও ব্যাংক খাতে এত একটা বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি তাহলে আমাদের যে মধ্যম আয়ের দেশে আমরা যাব, এই যে আমাদের যে জার্নি, এটা কিন্তু সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হবে এবং সারা বিশ্বের কাছে আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে। কারণ ব্যাংকিং সেক্টর হচ্ছে একটা দেশের আর্থিক চিত্র ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ফুটে ওঠে। এখন যদি আপনি দেখেন যে আমাদের এখানে আলটিমেটলি কেন একটা ব্যাংক কমিশন দরকার, ব্যাংক কমিশন দরকার মূলত শক্তিশালী ব্যাংক কমিশন দরকার। তাদের মানে যারা ব্যাংকিং বুঝে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, ভিতরের জিনিসগুলো ভালোভাবে বুঝে, শুধু তাত্ত্বিক জ্ঞান না, এরকম ফিল্ড এক্সপিরিয়েন্স আছে, তাদের নিয়ে ব্যাংক কমিশন হওয়া দরকার আমি মনে করি। কারণ হচ্ছে যে ব্যাংককে যদি আপনি পুনর্গঠন করতে চান, ব্যাংকের এই যে মানে ক্রান্তিকাল যেটা, এই ক্রান্তিকাল ব্যাংকের যে সাংঘাতিক খারাপ অবস্থা, এর থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান তাহলে আপনার ওইরকম একটা কমিশন গঠন করে একটা পুনর্গঠন পরিকল্পনা নিতে হবে এবং তাতে যেন সঠিক চিত্রটা বেরিয়ে আসে। যেমন দেখেন যে আমরা ভাষা জিনিসগুলো অনেকেই জানি। আমরা বলছি যে আমাদের ব্যাংকিং খাতে 94,000 কোটি মানে 1 লাখ কোটি টাকার কম ক্লাসিফাইড। আবার যখন IMF গতবার সেপ্টেম্বরের দিকে বললো, তারা বলছে 2,40,000 কোটি টাকা ক্লাসিফাইড। তাহলে দেখেন মানে এটা কেমন অনেক বাড়ার একটা ব্যাপার, মানে অনেক তারতম্য। কোথায় 1 লাখ তখন অবশ্য 1 লাখ ছিল না, যখন IMF বলেছে তখন ছিল 1,10,000 বা 15,000 কোটি টাকার মতো, আর IMF বলেছিল যে 2,40,000 কোটি। তো এই যে কেন এটা বললো, যে ব্যাংক কমিশন গঠন হলে এই জিনিসগুলো খুব ভালো করে বোঝা দরকার, যে যারা এটা নিয়ে কাজ করবেন। দেখেন ক্লাসিফিকেশন গত বছর প্রায় 50,000 কোটি টাকার মতো মানে ঋণ পুনঃতফসিলে, মানে যেগুলো খুব ক্লাসিফাইড ডেড লোন ছিল, মরা লোন বলা যায়, তাদেরকে মাত্র 2% দিয়ে কিন্তু তাদেরকে আবার মানে ডিক্লাসিফাই করা হলো। তাহলে ডিক্লাসিফাই কেন করা হলো? ঋণগুলো রেগুলার করা হলো। রেগুলার করার উদ্দেশ্য হতে পারে এটা যে তুমি আগে ব্যবসা করতে, মানে ব্যবসায়ীরা যারা লোন নিয়েছিলেন ক্লাসিফাইড হয়েছেন, তারা আগে ব্যবসা করতে পারছিলেন না, কারণ তাদের লোনটা আটকে গেছে। 2% দিয়ে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হলো যে তারা আবার বিজনেসে ফিরে আসুক। কিন্তু ঘটনা যেটা ঘটে, এর হয়তো অল্প কিছু, মানে এই 50,000 কোটি টাকা যেটা ক্লাসিফাইড থেকে ডিক্লাসিফাইড হলো, এর দেখবেন যে অধিকাংশ লোনগুলা আবার মানে ডিক্লাসিফাই হলো, আবার ক্লাসিফিকেশনের যে নিয়ম 3 মাস 6 মাস গেলেই দেখবেন যে আবার এটা ক্লাসিফাইড হচ্ছে। তাহলে পুনঃতফসিলের আমরা হিসাব রাখছি, আসলে পরবর্তীতে আবার কোনটা ক্লাসিফাইড হচ্ছে ওটাও বেরিয়ে আসা দরকার। এখন এই যে আমি যেটা বলছি যে IMF এর এবং মানে বাংলাদেশ ব্যাংকের এই যে বড় একটা গ্যাপ যে হিসাবের, এর মধ্যে ক্লাসিফাইড কোনগুলা, এই জিনিসগুলো মানে সবার জানা দরকার এবং এটা বেরিয়ে আসা দরকার। কিছু লোন আছে যেটা মানে ক্লাসিফাইড, কিন্তু গভর্নমেন্টের মানে কোর্টের স্টে অর্ডার নিয়ে তারা ক্লাসিফিকেশন থেকে বাইরে আছে। কিছু লোন আছে ক্লাসিফাইড, রাইট অফ হয়ে গেছে, মানে তাদের হিসাব ক্লিয়ার হয়েছে, কিন্তু রাইট অফ হয়েছে ওইটার হিসাবে এখন আসতেছে না, কিন্তু সেটা খুব বড় একটা অংশ, সেটাও কিন্তু ক্লাসিফাইড, কারণ সেটাও ডিপোজিটরের টাকা, আপনি দেন নাই, আপনার টাকাটা বুক থেকে অফ করা হয়েছে, কিন্তু আপনার টাকা তো পরিশোধিত হয়নি, সে টাকাটার ব্যাপার। তারপর আবার কিছু লোন আছে যে ক্লাসিফিকেশনের মুখে চলে গেছে, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এটা ক্লাসিফাইড হবে, ওটা আমরা হিসাবে ধরছি না। এখন প্রশ্ন হচ্ছে না ধরে কিন্তু এই অনেক কিছু বাদ দিয়ে তারপরে আপনার এখন 94,000 বা 98,000 মানে 1 লাখ কোটি টাকার নিচে যে টাকাটা এখন ক্লাসিফাইড। তাহলে এই জিনিসগুলো ফ্রন্টে আসা দরকার, কারণ আর্থিক খাতের এই যে ক্ষত, এটা যদি আপনি লুকিয়ে রাখেন, যেমন দেখেন কোনো ব্যাংকে 52% ক্লাসিফাইড, সোনালী ব্যাংকের মতো ব্যাংকে 22-23% ক্লাসিফাইড, কি সাংঘাতিক একটা ভয়ঙ্কর কথা, যেখানে 5-7%-এর উপরে গেলেই মানে ভয় পাওয়ার কথা।
15টা ব্যাংকে আপনার যেমন এখন প্রশাসক নিয়োগ করেছে 15টা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে। তারপরে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি চিঠি দিয়েছে যাদের 10%-এর উপরে ক্লাসিফাইড সেসব ব্যাংকে। তার মানে হরিবল একটা অবস্থা, অনেকগুলো ব্যাংক এখন আপনার ক্যাপিটাল ঘাটতিতে ভুগছে। তাহলে এই যে সামগ্রিক যে অবস্থা, এটা ব্যাংক কমিশন গঠন করার ফলে করে এটার পুনর্গঠন খুবই জরুরি। যেসব ব্যাংক টিকতে পারবে না তাদেরকে আপনি মার্জার বা অ্যাকুইজিশনে নিয়ে যান, নিয়ে ব্যাংকিং খাতকে পুনর্গঠন করে এই খাতকে সঠিক চিত্রটা সামনে নিয়ে আসেন এবং ক্লাসিফাইড লোন আদায়ের কার্যকরী পদক্ষেপ নেন। মানে এটা সরকারকে আমি বলি, তাহলে হবে কি, তাহলে মানে এই লুকানো চোরানো জিনিসগুলো থাকবে না, সামনে আপনার মানে প্রকৃত চিত্র আসবে। ব্যাংক কমিশন গঠন হলে এটা আমি মনে করি সম্ভব, যদি কার্যকর কমিশন গঠন করা হয় এবং নির্ভীকভাবে তারা কাজ করে তখনই সম্ভব। কিন্তু মানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃত চিত্র বেরিয়ে আসা উচিত, দেশবাসীর জানা উচিত, কারণ ডেপোজিটরদের টাকা সেখানে রাখা হয় এবং কার্যকরভাবে এবং সত্যিকারভাবে ব্যাংকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই বাজেটের আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনবো, সেটি হচ্ছে যে এটিও কয়েকটি পত্রিকায় শিরোনাম এসেছে, এনবিআর থেকে আয় ধরা হয়েছে এবার 3,30,000 কোটি টাকা। তো এনবিআর থেকে এই সময়ে এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা আসলে কতটুকু সম্ভাবনা আছে? ব্যাপার হচ্ছে দেখেন, বাজেট কি মূলত একটা খরচের, গভর্নমেন্টের খরচের একটা খাতা। জি, খরচ মানে ব্যক্তিগত বাজেট হচ্ছে যে আমি কত আয় করি তার অনুপাতে আমি কত খরচ করবো। আর সরকারি বাজেট হচ্ছে যে আগে আমি খরচের খাতগুলো চিহ্নিত করে ফেলি, আমার এই করব, এই কাজ খরচ, আমার এত খরচ হবে। সেই খরচ হচ্ছে কত, 5,68,000 কোটি টাকা। খুব বড় একটা বাজেট, গত বাজেটের চাইতে প্রায় এবার 13% মতো বড়। তো এই যে 5,68,000 কোটি টাকা এটা আমি খরচ করব বিভিন্ন খাতে, ডেভেলপমেন্ট খাত বলেন, গভর্নমেন্টের খরচ, মানে আপনি জানেন তো যে কতগুলো খাত আছে। তো এই খরচ আমি আয় করব কোত্থেকে? অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আয় পরে দেখা যাবে, আগে আমরা খরচ করব। এটা এই ক্রান্তিকালে, হ্যাঁ, উনি খুব আবেগের সাথে কথাটা বলেছেন, কিন্তু আপনি খরচ যেটা করবেন আপনাকে টাকাটা তো ম্যানেজ করতে হবে, এটাই তো বাস্তবতা। এখন সেই ম্যানেজ করার জন্য আপনার এনবিআরকে ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। যদিও এনবিআর চেয়ারম্যান বাজেট ঘোষণার আগেই কিন্তু, যেহেতু এই ব্যাপারগুলো আগে থেকেই জানা গেছে, উনি কিন্তু আগেই বলেছেন যে এটা খুব কঠিন হবে, এটা দুরূহ হবে। আমিও মনে করি যে গভর্নমেন্টের যদি দেশে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যায়, তাহলে হয় কি, মানুষের আয় কমে যায়। মানুষ তার আয় থেকে বা ব্যবসাগুলো তার আয় থেকে কিন্তু আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিবে। এনবিআর এর কর, মানে তারপরে ভ্যাট, এইগুলো হচ্ছে তার ইনকাম। তো গত 3-4 মাস কিন্তু বাংলাদেশের স্বাভাবিক কর্মকাণ্ড প্রায় বিঘ্নিত। ফলে এখন তো মানুষ বাড়ি ভাড়াই দিচ্ছে না, গভর্নমেন্টকে ট্যাক্স দিবে কেমনে? সুতরাং ট্যাক্স ভ্যাট কমে গেছে, একেবারে তলানিতে ঠেকছে। তাহলে তাই যদি ঠেকে, তাহলে আর কবে ঠিক হবে এটা তো আমরা বুঝতে পারছি না। আগে ওই কথাটা বললাম। তো অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক গতিতে না ফিরলে এই টাকা এটা আদায় করা খুবই কঠিন ব্যাপার। এটা মানে কঠিন না, এটা অসম্ভব বলে আমি মনে করি। এটা বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। তাহলে কি হবে এখন? এই যে মানে 1,90,000 কোটি টাকা যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেট গভর্নমেন্ট তালিকা আপনি মিট করবে। ঘাটতি ধরা হচ্ছে যে নর্মালি যদি 3,30,000 কোটি টাকা আপনার এনবিআর আয় করে, আর অন্যান্য খাত থেকে আরও কিছু টাকা গভর্নমেন্ট আয় করতে পারে, তারপরেও আয় করতে পারলেও কিন্তু 1,90,000 কোটি টাকা আপনার ঘাটতি। তাহলে যখন ওই আদায় করতে পারবে না, তখন ঘাটতির পরিমাণ আরও বাড়বে। তাহলে যেমন গত বছর আপনার খেয়াল থাকবে যে গত বছর গভর্নমেন্ট কিন্তু ব্যাংক খাত থেকে প্ল্যান করেছিল যে যখন বাজেটের হিসাব করে যে 47,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে গভর্নমেন্ট লোন নেবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এ পর্যন্ত 74,000 কোটি টাকা অলরেডি নিয়ে নিছে। তার মানে গভর্নমেন্টের যে হিসাব করেছিল সেই হিসাব অনুপাতে আয় করতে পারে নাই। আয় না করতে পারলে মানে গভর্নমেন্টের মানে ঋণ নির্ভরতা বাড়ে। ঋণ নির্ভরতা দুইভাবে আপনি মিট করতে পারেন। একটা হচ্ছে বিদেশি ঋণ নিতে পারেন, বিদেশি সহায়তা নিতে পারেন, আর একটা করতে পারেন আভ্যন্তরীণ উৎস থেকে আপনি ঋণ নিতে পারেন। তো আভ্যন্তরীণ উৎস ঋণের খুব বড় জায়গা হচ্ছে ব্যাংকগুলা। তাহলে গতবার যদি 47,000 টার্গেট থেকে 74,000 কোটি, এবার আপনার ব্যাংক থেকে মানে টার্গেট করেছে যে 84 বা 85,000 কোটি টাকা ব্যাংক থেকে সরকার লোন নেবে। এটা হয়তো আবার অনেক দূরে যেয়ে ঠেকবে। কারণ হচ্ছে যেহেতু আপনার যে ইনকামের প্রসঙ্গ এনবিআর থেকে আসবে, সেই ইনকাম অনেকটাই কমে যাবে। আমার মনে হয় এটা 3,30,000 কেন, এটা 2,30,000 করাও খুব কঠিন হয়ে যাবে যদি মানে এটা প্রলং করে আরও। তো তাহলে
তাহলে গভর্নমেন্টের এই যে মানে আমার একটা কথা ছিল, আমরা একটা এটা নিয়ে পত্রিকাও লেখালেখি করেছিলাম যে গভর্নমেন্টের এখন অপ্রয়োজনীয় অনেক খরচ, অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলাটা হয়তো ঠিক হবে না, কম প্রয়োজনীয় অনেক খরচ, কারণ এখন একটা ক্রান্তিকাল। এখন ডেভেলপমেন্টের যেগুলো মানে এডিপির যেগুলো খরচ এখন না করলে চলে সেগুলো কমিয়ে দেওয়া, সেগুলো বা ডিলে করে দেয়া, যে আমি যেটা 2 বছরে করতাম বা সামনের বছর করবো এটা আমি পরের বছর করি, এরকম করে আপনার প্রায়োরিটি সেক্টরগুলা সেগুলো দিয়ে যদি মানে কাজ করতো তাহলে হয়তো মানে গভর্নমেন্টের ওই খরচের ওই টাকা বাঁচিয়ে আপনি অন্য অন্য দিকে যেগুলো অ্যালোকেশন এবার বেড়েছে সেদিকে গভর্নমেন্ট দিতে পারতো। তো বা আপনার যে প্রশ্নটা ওইটা আমি বললাম যে এটা আসলেই দুরূহ, এই টাকাটা এবার আয় হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার আরেকটি শিরোনাম, যেটি কয়েকটি পত্রিকায় শিরোনাম হয়েছে, যে করোনা পরিস্থিতি নিয়ে ত্রিমুখী আতাতের মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, টিআইবির যেটি গবেষণা, এটি কয়েকটি পত্রিকায় আমরা শিরোনাম দেখেছি। জায়জাদিনেও একটি বড় শিরোনাম রয়েছে এটার উপরে। এখানে টিআইবির গবেষণা আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের ত্রিমুখী আতাতের মাধ্যমে এই দুর্নীতিটি হয়েছে, আর দুর্যোগের সময় দুর্নীতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তো আপনি যদি একটু বিশ্লেষণ করেন আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে। দেখেন, দুর্নীতি এমন একটা বিষয়, এটা মনে হয় সৃষ্টির পর থেকে দুর্নীতি আছে, দুর্নীতি, স্বজন প্রীতি। তো এটা মানে আমরা সবসময় আশা করি যে মানুষ যখন খুব বিপদের মধ্যে পড়বে, বা মানুষ যখন সারা পৃথিবী বা সারা দেশ মানে একটা ক্রান্তিকাল পড়বে, তখন আমরা আশা করি যে মানুষের এই প্রবণতাটা কমবে, এবং সেটা কমা উচিত। কারণ এখন যে পর্যায়টা চলছে আমাদের দেশে, এর মধ্যেও মানুষ কেন দুর্নীতি করবে? কারণ এটা আমরা আশা করি না। এবং কারা দুর্নীতিটা করছে? যারা সমাজের উচ্চবিত্ত, যারা ক্ষমতার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, যেরকম নিউজগুলো আসছে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সরকারি যন্ত্রের সাথে সম্পৃক্ত, বড় বড় ব্যবসায়ী তারা করছে। তো এটা আমরা খুবই অনাকাঙ্ক্ষিত। কিন্তু দুর্নীতিকে আপনি একেবারে নির্মূল করতে পারবেন না। এটাকে একটা সহনীয় পর্যায়ে যদি আসে তাহলে আপনার আমার খুশি হওয়ার কথা। টিআইবির যে গবেষণা, তারা বলছে যে ত্রিমুখী মানে আমলা, রাজনৈতিক নেতৃত্ব, তারপরে ব্যবসায়ী। তো এখন যদি একটা দুর্নীতি ধরেন একটা টেন্ডারের কোনো কাজ করতে হয়, তাহলে আসলে ত্রিমুখী তো লাগবে, কারণ দ্বিমুখী বা একমুখী হয়ে পারবে না। তো এখন এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আর একটা ভিডিও মাঝে আমরা দেখলাম, একটা টেলিভিশন রিপোর্ট, যে মুগদা জেনারেল হাসপাতাল যেটা, সেখানে একটা দুর্নীতি, মানে তারা এক্সরে মেশিন কিনেছে, কিছু মেডিকেল ইকুইপমেন্ট তারা কিনেছে, সেখানে দেখা যাচ্ছে যে 3 কোটি টাকার মেশিন 13 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। দেখুন, যখন কোনো কিছু যখন ক্রয় করা হয়, তখন কিন্তু এটা একটা কমিটি হয়, কমিটি হয়ে তারপরে ধরেন একজনের কাছ থেকে কিন্তু টেন্ডার নেওয়া হয়। টেন্ডারে কিন্তু ওপেন টেন্ডার হয়, কখনো কখনো ক্লোজ টেন্ডার হতে পারে, কিন্তু ওপেন টেন্ডারে অনেক পার্টিসিপেশন সেখানে আসে। তারপরে নিয়ম হচ্ছে তার থেকে বেছে সর্বনিম্ন দরদাতা যিনি, এটা সবাই জানে, সর্বনিম্ন দরদাতা যিনি, এবং সব সেই কম দামে যে ভালো জিনিসটা দিবে তার জিনিসটা গ্রহণ করবে। এবং এই যে বাছাই কমিটি, তারা কিন্তু এটা বাছাই করবে। কিন্তু মুগদা জেনারেল হাসপাতাল দেখা গেল যে 3 কোটি 4 কোটি টাকার জিনিস, আমার যতদূর মনে আছে 13 কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে। ইভেন যখন এরকম বড় কোনো পার্সেস, যারা পার্সেসের সাথে জড়িত তারা কিন্তু একটা কাজ করবেন। এখন ওপেন সব কিছু। আপনি যদি ধরেন স্যামসাং থেকে আপনি একটা মেশিন নেবেন, আপনি স্যামসাংয়ে একটা চিঠি লিখেন বা মেইলে সার্চ করেন, অন্তত মেইলে মানে অনলাইনে সার্চ করলে কিন্তু মেশিনের নাম দিয়ে যে ওইটার সম্ভাব্য একটা প্রাইস আপনি পাবেন, বা অন্য কোম্পানির একটা প্রাইস পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আতাতের প্রশ্নটা আসছে এই কারণে যে এটা যখন আতাত হয় তখন তার সেটা হবে না। একটা বালিশ, রূপপুরের বালিশ, একটা বালিশ দেখছেন মানে কয় টাকা দাম, কিন্তু কত টাকা দিয়ে কেনা হচ্ছে। একটা ফ্যান কয় টাকা দাম, কিন্তু কত টাকা দিয়ে কেনা হচ্ছে। এগুলো হচ্ছে এই আতাতের ফল। তবে এটা খুবই দুঃখজনক। এবং স্বাস্থ্য খাতের এই যে দেখেন, এবার বাজেটে কিন্তু স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু বাজেট বাড়িয়ে লাভ কি? স্বাস্থ্য খাতের যে বাজেট নর্মালি থাকে, এই বাজেট খুব কম, জিডিপির 1%-এরও কম থাকে, কিন্তু তারপরেও স্বাস্থ্য খাতে কোনো ক্রিয়েটিভিটি ওইভাবে নাই যে তারা ওই টাকাটা খরচ করতে পারে না। খরচ করতে পারতে হলে তো সেখানে মাথা খাটাতে হবে। কিন্তু তারা যদি মানে স্বাস্থ্য খাতের যে এখন দৈন্যদশা আমরা এখন দেখছি, যে এরা শুধুমাত্র এই যে টাকা কেমনে আয় করবে, মানে অবৈধভাবে টাকা আর্ন করবে, এটা একবার সর্বপর্যায়ে মানে রাজনৈতিক নেতৃত্ব, আমলা বলেন, যেটা টিআইবি বলেছে, এবং ব্যবসায়ী সবাই মিলে যখন একসাথে একটা হরিলুট মানে 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 টাকাটা বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, তখন আসলে রাষ্ট্রকে বাঁচাবে কে? জনগণের তো সেখানে কোনো পার্টিসিপেশন নাই। এখানে যারা রক্ষক তারাই হচ্ছে ভক্ষক।
আমি মনে করি এটার সঠিক তদন্ত হওয়া দরকার। তদন্ত কে করবে সেটা হচ্ছে বিষয়, কারণ সবাই তো এখানে জড়িত। এখন সঠিক তদন্ত একটা মানে ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে তদন্ত হয়ে এটার দৃষ্টান্তমূলক শাস্তি আসলে দরকার। নচেত যতই আপনি বাজেটের অ্যালোকেশন বাড়ান না কেন, কোনো লাভ হবে না। এবার দেখেন, এবার আমাদের দেশে যেটা হচ্ছে, কারা মারা যাচ্ছে এবার আমরা নোটেবল এমন মানুষজন মারা যাচ্ছে যেটা আমরা কিন্তু অবাক হচ্ছি। হয়তো এটা কেন, এখানে দেখেন যে যদি মানে আগে কি হতো, যে যারা এখন মারা যাচ্ছেন উচ্চ পর্যায়ের, তারা কিন্তু কেউ এই দেশে হয়তো ট্রিটমেন্ট করতেন না, তাদের সে সামর্থ্য আছে তারা বিদেশে ট্রিটমেন্ট করতেন, তো তারা চলে যেতেন বিদেশে। তার মানে এই দেশে যাদের বিদেশে যাওয়ার সুযোগ নাই, তারা এই দেশে ট্রিটমেন্ট নিতেন। এখন ওনারা পড়ে গেছেন বিপদে, তাদেরও কিন্তু এই দেশে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। যদিও তারা ভিআইপি এবং সরকারের মানে সুবিধার সর্বোচ্চটা তারা পাচ্ছেন, তারপরেও কিন্তু তারা জীবনকে রদ করতে পারছেন না। তেমন স্বাস্থ্য খাতের এই অবস্থা, এখন এই ভঙ্গুর অবস্থাটা কিন্তু সবার সামনে চলে এসছে। তো এখন যেহেতু আমরা এটা সবার সামনে উন্মোচিত হয়ে গেছে, আমার মনে হয় যে যদি যারা দুর্নীতির সাথে এইভাবে জড়িত, তারা যদি একটু সদয় হতেন যে এই সময়ে যে না আমরা প্রচুর খেয়েছি আর না, এখন দেশের প্রতি আন্তরিক হতেন, তাহলে এই দেশটা বেঁচে যেত। আমরা আশা করবো যে সেটা হোক। তো এই করোনার মধ্যে যে ভিআইপিরা এভাবে আক্রান্ত হচ্ছে, আমরা দেখলাম যে সরকারের মন্ত্রীরা আক্রান্ত এবং ইতিমধ্যে কয়েকজন প্রাণও দিয়েছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে যারা বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি, তারা বেশি আক্রান্ত হচ্ছে এবং তারাই বেশি প্রাণ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এর রহস্যটা কি বলে আপনি মনে করেন? ব্যাপারটা আসলে ওইভাবে সরলীকরণ করার কোনো সুযোগ নাই। করোনা তো এরকম না যে একজন মন্ত্রীকে যে ইচ্ছা করে ধরতেছে। দেখেন ইংল্যান্ডের চার্লসের হয়েছিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাতে আক্রান্ত হয়েছিলেন, তারা সেরে উঠেছেন। মানে এটা করোনা আসলে যদি মানে সুবিধা হতো যে এখানে যদি রাজনৈতিক নেতারা বা ব্যবসায়ী, বড় ব্যবসায়ীরা প্রভাবিত করতে পারতো যে করোনা আমার কাছে আইসো না, তাহলে হয়তো সম্ভব ছিল, কিন্তু সেটা তো কোনোভাবে সম্ভব না। এখন এটা মারা যাচ্ছে বা কি, প্রথম কথা হচ্ছে যেহেতু তারা ভিআইপি, তাদের সবাইকে চেনে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সমাজের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মৃত্যুর খবরটা ওইভাবে ফলো করে প্রচারিত হচ্ছে, সেটা একটা ব্যাপার। আর নাম্বার 2 হচ্ছে যেরকম অনেক লোক মারা যাচ্ছে, তাদের খবর ওইভাবে সামনে আসছে না। আর একটা কারণ অবশ্য আছে, কারণ হচ্ছে দেখেন যে সারা পৃথিবীতে এখন যেটা ইস্যু, যে বেশি বয়স্ক লোকজন মারা যাচ্ছে, ফিজিক্যালি যারা ভালনারেবল, যাদের হয়তো হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, মানে লং টার্ম ধরে যারা ভুগছে, তারা কিন্তু হঠাৎ করে তাদের আক্রমণ করলে করোনার হাত থেকে তারা বাঁচতে পারতেছে না। তো এই যারা এখন মানে মারা যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ওনারা হয়তো ফিজিক্যালি ওইভাবে নিজের শরীরে চর্চা ওইভাবে করতেন না, ইমিউনিটিও ওইভাবে নাই। আমি ডাক্তার নই, এভাবে বলতে পারবো না, কিন্তু এই বিবিধ কারণে এবং ওই উচ্চ মানে ভেন্টিলেটরের অপর্যাপ্ততা, আমাদের এখানে নাকি 1250টা ভেন্টিলেটর আছে সারা দেশে মাত্র, তার মধ্যে অনেক আবার অকেজো। তাহলে মানে আপনি এই সুযোগ দিবেন কোত্থেকে? এই মানে স্বাস্থ্য খাতের দুরবস্থা এখানে বড় একটা কারণ বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা লকডাউন প্রথম বেশ দীর্ঘ সময় দেখলাম এবং উপভোগ করলাম, এবং সেটি বাস্তবায়ন কতটুকু হয়েছে তো দেখেছেন। তো ইদানিং আমরা আজকে ইত্তেফাকের যেটি প্রধান শিরোনাম, যে লকডাউন নিয়ে একটি বিভ্রান্তি এবং কবে থেকে কার্যকর সেটিও কেউ জানেন না, এবং মেয়র আতিকুল তিনি বলেছেন যে 72 ঘন্টা সময় দিতে হবে এই লকডাউনের ক্ষেত্রে, এবং এই লকডাউনের যে বর্তমান প্রেক্ষাপট, এই বিষয়ে যদি আপনি একটু মানে মূল্যায়ন করেন। দেখেন, লকডাউন খুব মানে ইংরেজি একটা শব্দ, লকডাউন করে দিবেন পুরা। যে যদি কোনো বাড়ি লকডাউন করা হয়, মূল ব্যাপার হচ্ছে লকডাউনের উদ্দেশ্য কি, যে ভাইরাসের যে সংক্রমণ, এই যে 90,000 মানে আমাদের আক্রান্তের সংখ্যা এখন, যদিও অনেকে ধারণা করছে যে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি, কারণ টেস্ট কম হয়েছে বলে। আমাদের হয়তো 10-15,000 টেস্ট হচ্ছে পার ডে, মানে আক্রান্ত হচ্ছে কয়েক হাজার, 2-3,000। তো যদি এটা টেস্টের পরিধি বাড়ানো হয়, তাহলে হয়তো এটা আরও বেশি। তো এখন লকডাউনের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার এই ভাইরাস যেন সংক্রমণ না হয়, মানে আপনি বাইরে যাবেন না, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকবে না। কিন্তু এটার জন্য তার সমন্বিত পরিকল্পনা দরকার। স্বাস্থ্য খাতের মানে এই যে সাম্প্রতিক যে অবস্থা আমরা দেখছি, যে এখানে তো মানে কি বলবেন আপনি, যে পরিকল্পনা বাস্তবায়নের অভাব খুব ট্রিমেন্ডাস, মানে অব্যবস্থাপনা খুব ট্রিমেন্ডাস। সেই ক্ষেত্রে এই লকডাউন করার মতো, মানে কার্যত লকডাউন করার মতো যে সেই সক্ষমতা, সেই পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, আমাদের সেই সুযোগ আমাদের আছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। তবে হ্যাঁ, যদি আপনি একটা এরিয়াকে করেন তখন হয়তো সম্ভব, যদি অনেকগুলো এরিয়া একসাথে করেন তখন সম্ভব কিনা। তারপরে ধরেন লকডাউনের মধ্যে যারা থাকবেন, তার একটা ওষুধের দরকার হবে, তার হয়তো বাজার নেই এখন, তাকে আবার বাজারের প্রয়োজনে বেরোতে হবে। আচ্ছা, তার মুমূর্ষু রোগী হয়তো হাসপাতালে, তাকে সেটা বেরোতে হবে। তাহলে এইসব ব্যাপারগুলোতে মানে তখন গভর্নমেন্ট কি করবে, আইন শৃঙ্খলা মানে দায়িত্বে যারা নিয়োজিত, তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, সেটা একটা খুব দেখার বিষয়। যেমন ইংল্যান্ডে আপনি দেখেন, যদি হয়তো তাদের বাসায় বাজার পাঠিয়ে দিচ্ছে, রাস্তা মানে বাসার সামনে, কোনো বাসার সামনে হয়তো খাবার টাবার থাকছে যে ওখান থেকে নিয়ে খাচ্ছে।
এখন বা তাদের সেই পরিকল্পনা আছে, তাদের সেই লোকবল আছে, তাদের সেই সমন্বয় করার সক্ষমতা আছে। এখন আমাদের সেটা কতটুকু আছে? যদি আমাদের সেটা না থাকে তাহলে আমাদের লোকজন তার প্রয়োজনে ঠিকই বিনা সুতানাতায় যেমন বেরোচ্ছে তারা ঠিক বাজারে যাবে, মানে সংক্রমণ কিন্তু বন্ধ হবে না। কিন্তু লকডাউন করলে যদি কার্যত সেইভাবে লকডাউন করা যায় যেটা প্রকৃত লকডাউন, যে কেউ বাইরে যাবে না, কেউ বাইরে থেকে ভিতরে ঢুকবে না, তখনই শুধু সংক্রমণ মানে ঠেকানো সম্ভব। আর নচেত শুধু লকডাউন করে মিশামিশি মানে ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে দূরে সরিয়ে মানুষের খুব লাভ আছে বলে আমি মনে করি না। তো এই আমাদের এবারে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটি সেটি বাড়িয়ে আগামী 6 আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে, আমরা শুনেছিলাম যে, এবং কিছু ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা শুরুও করেছে। তো শিক্ষার্থীদের জন্য আসলে তাদের ভবিষ্যৎটা কি এভাবে? দেখেন, সবচাইতে এই যে আকস্মিক যে বিপদ, আমি মনে করি সবচাইতে বড় বিপদে পড়েছে কোমলমতি শিশুরা এবং মানে শিক্ষার্থীরা। কারণ তারা ধরেন এই 24টা ঘন্টার মধ্যে তারা কি করবে? তারা সারাক্ষণ এরা তো একটা ঘরের মধ্যে বদ্ধ থাকতে পারে না আসলে, এদের বয়সই সেটা অ্যালাউ করে না, কিন্তু তারপরেও তারা সেভাবে রয়েছে। থাকার ফলে তাদের যেটা প্রথমত যেটা হচ্ছে, তাদের রুটিন কিন্তু উল্টে গেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে তারা হয়তো রাত্রে জাগছে। একটা গবেষণায় দেখা গেছে যে 73% মতো লোক ইনসমনিয়ায় ভুগছে, মানে ঘুমানো রাত্রে। আমি আমার বাচ্চাদেরও দেখি যে রাত্রে তারা ঘুমাচ্ছে না, রাত্রে না ঘুমিয়ে তারা রাত কাটাচ্ছে, অথবা দিনের বেলা ঘুমাচ্ছে। তো এই যে প্রথম কথা হচ্ছে তাদের মানসিক একটা সাংঘাতিক ক্ষতি। মানসিক ক্ষতি, তাদের স্কুলে যেতে পারছে না, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের লেখাপড়ার ক্ষতি। তাহলে মানসিক ক্ষতি কাটিয়ে ওঠানো, মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখা একটা ব্যাপার, যেখানে আপনার পরিবারের সবার খুব হেল্প করা দরকার। কারণ অনেক বাবা মা আছে যারা বাচ্চাদের শুধু কিন্তু বকাবকি করছে, তুমি পড়ছো না কেন। বাবা মাও এক ধরনের ট্রমায় আক্রান্ত, তারাও মানে মানসিক মানে অবসাদে আক্রান্ত। এই অবসাদ যে বাচ্চার পরেও ছাড়ছে, তুমি পড়ছো না কেন, কিন্তু সে পড়বে যে সারাক্ষণ বাসা থেকে, তার মানসিক স্বাস্থ্য সেদিকে অ্যালাউ করছে না, এটা একটা ব্যাপার। তারপরে তারা স্কুলে যেতে পারছে না, শিক্ষক মানে পাঠ্যক্রম থেকে তারা দূরে আছে। এখন এইবার হচ্ছে যে কোনো স্কুল বা গভর্নমেন্ট কলেজগুলো দেখা যাচ্ছে যে তারা অনলাইন মানে লেখাপড়া শুরু করেছে। কিন্তু অনলাইনের জন্য, অনলাইন যে আপনি করবেন, কতজনের সেই ধরেন ল্যাপটপের সুযোগ আছে, কতজনের আপনার কম্পিউটারের সুযোগ আছে? খুব অল্প লোকের, মানে হয়তো শহরের ছেলে মেয়েদের আছে, কিন্তু যারা গ্রামাঞ্চলে আছে তাদের একটা মোবাইলই ভরসা। তারপরে তো সবার আপনার মানে স্মার্টফোন নাই। তাহলে যদি এটা গভর্নমেন্ট সঠিকভাবে চালু করেও, তাহলে একটা বৃহৎ জনগোষ্ঠীর যেসব ছেলেমেয়েরা, তারা এটা থেকে বঞ্চিত হবে। তারপরেও মনে করি যে এখন আমাদের এটার বিকল্প নাই, কারণ উন্নত বিশ্বে এটার দিকে কিন্তু ঝুঁকেছে আরও অনেক আগে থেকে। আমাদেরও এই প্রস্তুতি শিক্ষা খাতের দরকার ছিল, কিন্তু সেই প্রস্তুতি আসলে ওইভাবে হয় নাই। কারণ কারোরই তো মাথায় ছিল না যে এরকম একটা প্যান্ডেমিক আসলে আসবে। এখন হয়তো অনেক প্রস্তুতি অনেকে নেবেন, কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষককে খুব ক্রিয়েটিভিটির মানে এবং ধৈর্যের পরিচয় দিয়ে এগুলো তৈরি করে এটা ছাত্রদের সামনে উপস্থাপন করা দরকার। এবং কেউ করছেনও, যে তারা যদি এটা ইউটিউবে ছেড়ে দেন বা ফেসবুকে ছেড়ে দেন বা ইনস্টাগ্রামে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে এটা মানে পরবর্তীতে এটা থেকে যায়। যার যে শিক্ষার্থীর যেটা দরকার, হয়তো সেই সময় সে অ্যাটেন্ড করতে পারলো না, কিন্তু সে পরবর্তীতে পারলো। তাহলে এটার খুব প্রয়োজনীয়তা আছে। এবং আমি মনে করি এদিকে করোনা যদি চলেও যায়, দেশকে এদিকে এগিয়ে যাওয়া দরকার। কারণ ছাত্রছাত্রীদের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি কাটিয়ে আসলে উঠতে হবে। তবে এটা খুব ধৈর্যের সাথে এবং খুব আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব দায়িত্বশীলতার সঙ্গে আমাদের এই করোনা মোকাবেলার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং তিনি গতকালকে যেটি বলেছেন যে করোনার কাছে হার মানব না, এবং সেই একই সঙ্গে তিনি তার দলের নেতাকর্মীদেরকে প্রত্যেকে 3টি করে গাছ লাগানোর একটা নির্দেশনা দিয়েছেন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন, সংক্ষেপে যদি একটু বলেন? দেখেন, আমি মনে করি যে আমাদের ভরসাটা এখন ওই একটাই জায়গা। আমার যেটা পার্সোনালি মনে হয় যে প্রধানমন্ত্রী শুরু থেকে এ পর্যন্ত অনেক কথা বলবেন, অব্যবস্থাপনা, বিভিন্ন কথা বিভিন্ন জায়গা থেকে আসবে। যতই ভালো কাজ সরকার করুক, বিরোধী দল বলবে যে ভালো হয় নাই। এটা নিয়ম, যে কারণ তারা চাবে যে একটা সমালোচনা করে যে গভর্নমেন্টকে একটা জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এখন এই সময়টা একটু আমি মনে করি যে সবার সমন্বিতভাবে কাজ করা খুব দরকার ছিল। কারণ এরকম বিপদে, যেমন 71 সালে যেটা করেছিল, সবাই কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটাও কিন্তু এক ধরনের ওয়ার। যদিও একটা অদৃশ্য একটা শক্তির বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবেন, তারপরেও এটা একটা ওয়ার সিচুয়েশনে যেটা হয়, সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হয়। প্রধানমন্ত্রী যেটা বারবার বলেছেন। তো উনি কিন্তু শুরু থেকে এ পর্যন্ত আমার যেন পার্সোনালি মনে হয়েছে যে উনিই আছেন শুধুমাত্র ফিল্ডে, আর অধিকাংশ তার সহযোদ্ধারা ওইভাবে হয়তো আছেন, কিন্তু উনার মতো করে নাই।
তো ওনার যে আন্তরিকতা, সে বঙ্গবন্ধুর যে ডেডিকেশন ছিল, মানে ভালোবাসা ছিল সাধারণ মানুষের প্রতি, তার কন্যা ওনারও কিন্তু সেই আন্তরিকতা আমরা লক্ষ্য করি। এবং সেজন্যই কিন্তু উনি মধ্যবিত্তের কথা বলেছেন, যদিও মধ্যবিত্তের জন্য খুব বেশি কিছু করা হয়নি, কিন্তু বলেছেন কিন্তু ওনার নেতাকর্মীদের এবং সবাইকেই যে যাদের বাসায় ভাত নেই, তাদের বা চাল নেই, তাদের বাসায় তাদের একটু খোঁজ নিও, তাদের খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তো উনি ওই সাহস জনগণের মধ্যে সঞ্চারণ করার জন্য উনি যে কথা বলেছেন এটা খুবই উপযোগী। এবং এটা আমি মনে করি যে মানে উনি যেভাবে এগিয়ে এসছেন, যেমন উনি দেখেন একটা কথা বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন খালি না থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই ক্ষেত্রে, কারণ আমাদের এই সংকটে আমাদের কৃষিখাত, যদিও কৃষিখাতের অবদান জিডিপিতে আপনার কমে এসছে, কিন্তু এই কৃষিখাতই কিন্তু আপনার পারে বাঁচাতে এখন, কারণ আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবং আপনি দেখবেন যে আমাদের এতটুকু দেশ, কিন্তু এত মানুষজন, তারপরেও কিন্তু অনেক জায়গা আছে তাদের প্রচুর জায়গা এখনও কিন্তু খালি রয়েছে। এখন প্রধানমন্ত্রী এই কথা কিন্তু বলেছেন যে খালি 1 ইঞ্চি জায়গাও থাকবে না। যদি ওনার এই আহ্বানে সাড়া দিয়ে যদি সব কৃষক এভাবে তার প্রতিটা ইঞ্চি জমিতে চাষবাস করেন, তাহলে কিন্তু খাদ্যে আরেকবার মানে আমরা সাংঘাতিক আরও 30 থেকে 40% আমাদের হয়তো মানে খাদ্যশস্য উৎপাদন বেড়ে যাবে। গাছ লাগানোর যে বিষয়, কারণ এখন পরিবেশ বিপর্যয় সারা বিশ্বে খুবই আলোচিত বিষয়, এবং এই যে এনভায়রনমেন্টাল যে এফেক্ট, এতে কিন্তু বাংলাদেশের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের মতো উন্নয়নশীল দেশ, আমরা দেখবেন যে চায়না দেখবেন যে ইলেকট্রনিক পণ্য যেগুলো এক্সপোর্ট করতেছে, দেখবেন আমাদের এখানে একটা জন্য ভাগাড়। তারপরে বিশ্বের অনেক যারা উন্নত দেশ হয়ে গেছে, তারা কিন্তু তাদের মানে ইলেকট্রনিক বর্জ্য বলেন বিভিন্ন ফর্মে আমাদের মতো দেশগুলোতে পাঠায়। ফলে আমরা কিন্তু সাংঘাতিকভাবে মানে এই মানে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। এই সময় আমাদের একটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে গাছ লাগানো। উনি যেটা বলেছেন, এই আহ্বানে সবাই সাড়া দেওয়া উচিত, এবং আমাদের প্রত্যেকেই মানে এই মানে গাছ লাগানোর কর্মসূচিতে মানে একাত্ম হওয়া দরকার। তাহলে পরিবেশ বিপর্যয় থেকে আমরা কিছুটা হলে রক্ষা পাবো। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনলেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে। আল্লাহ হাফেজ।